10 মে 2024 অর্থাৎ প্রায় 2 মাস আগে ভারতের এক স্নেক রেস্কিউবার শাশ্বত সে তার দল নিয়ে একটি সাপ রেস্কিউ করতে যায়। গিয়ে দেখা যায় সাপটি হলো দুনিয়ার সবচেয়ে আনপ্রেডিক্টেবল রাসেলস ভাইপার, যার বিষ হলো ভয়ঙ্কর হেমাটোটক্সিক বিষ। এই সাপ এতটাই ক্ষিপ্র গতিতে আক্রমণ করতে পারে যে সময় লাগে 1 সেকেন্ডেরও 16 ভাগের 1 ভাগ সময়। বলা হয়ে থাকে বিষধর সাপের তালিকায় এই সাপ 5 নম্বরে থাকলেও হিংস্রতার দিক থেকে এর অবস্থান সবার উপরে। যাই হোক, গতানুগতিকভাবে সাপটি রেস্কিউ করার পর শাশ্বত সাপটিকে ব্যাগের মধ্যে ঢোকায়। আর ঠিক সেই মুহূর্তে ঘটে অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। ব্যাগের ভিতর থেকেই মারাত্মক একটি বাইট করে দেয় দক্ষ এই রেস্কিউবারকে। 8100 বন্ধ হয়ে যায় শাশ্বতর স্বাভাবিক জীবনযাত্রা, ঠাই হয় হসপিটালের বেডে। ঘটনাটি এতটাই ভয়ঙ্কর এবং বিভৎস যে এই ঘটনার বিস্তারিত বলতে গেলে ইউটিউব থেকে আমাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিয়ে দিতে পারে। আপনারা ঘটনার বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখে আসতে পারেন, ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে। এই ঘটনাটি শুনলে যে কারোরই মনে হবে যে সাপটিকে পিটিয়ে মেরে ফেলা উচিত। অনেকে আবার এসে সাপ নিয়ে নীতি কথা শোনাবে, সাপ নাকি আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী একটি প্রাণী, তাই তাদের ভাষ্যমতে সাপ না মেরে সচেতন থাকতে হবে। যেখানে একজন দক্ষ রেস্কিউবারে নিস্তার পায়নি সেখানে একজন সাধারণ মানুষ কতটা নিরাপদ। তাই সত্যি বলতে কি, যে কারণে মনে হবার কথা যে কি দরকার এমন একটা ভয়ঙ্কর প্রাণীকে বংশ বিস্তার করতে দেওয়া। কিন্তু এইসব প্রশ্নের বাইরে আপনাকে যদি প্রশ্ন করি যে মানুষ কেন ভয় পায়, ঠিক কেন আমাদের মস্তিষ্ক সাপ শব্দটি শুনলেই আতঙ্কে বুকটা একদম ধরফর করে ওঠে, তার আগে আপনারা এই দুটি প্রাণীকে দেখুন। এটি হলো একটি অস্ট্রেলিয়ান জেলিফিশ, কি সুন্দর দেখতে তাই না? অন্যদিকে এই সাপটিকে দেখুন। এই দুটোকে আপনার সামনে রাখা হলে আপনি কোনটিকে বেশি ভয় পাবেন, কোনটিকে আপনার একদম পিটিয়ে মেরে ফেলতে ইচ্ছে করবে? নিশ্চয়ই আপনার উত্তর হবে সাপকে, কারণ সাপ মানেই ভয়ঙ্কর। আমাদের মস্তিষ্ক সাপ শব্দটি শুনলেই সাপের ভয়ঙ্কর গল্পগুলোর ছবি আমাদের মস্তিষ্ক আমাদের দেখাতে থাকে। এবং ঠিক এই কারণেই সাপটি নির্বিষ নাকি বিষযুক্ত সেটা নিশ্চিত করার প্রয়োজন মনে করি না, এবং তাকে সামনে দেখা মাত্রই পিটিয়ে মেরে ফেলাটাকে আমরা একটা দায়িত্ব বলে মনে করি। লেকিন পিকচার তো আবি বাকি হে মেরা দোস্ত। আপনি জানলে অবাক হবেন এই সুন্দর জেলিফিশটি হলো পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী। হ্যাঁ, এটাই হলো সেই বক্স জেলিফিশ যেটা পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী হিসেবে পরিচিত। বলা হয় একটি বক্স জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে তাতে 60 জন মানুষের মৃত্যু ঘটাতে পারে, এবং এর বিষ মানুষের শরীরে প্রবেশ করলে সে মাত্র 3 মিনিট সার্ভাইভ করবে। 3 মিনিটের মাথায় তার জীবন অবসান হবে। ফিলিপাইনে প্রতি বছর 20 থেকে 40 জন মানুষ মারা যায় এই বক্স জেলিফিশের কারণে। এবার একটু ভাবুন, আপনার সামনে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণী থাকা সত্ত্বেও আপনি একটা সামান্য জল ধরা সাপকে ভয় পাচ্ছেন, যেটা কিনা একেবারেই নির্বিষ। এর কারণ হলো একটা জিনিসের যদি আমরা তার ভয়ঙ্কর দিকগুলো যে রয়েছে সেই দিকগুলো সম্পর্কে যদি বেশি ইনফরমেশন রাখি তবে আমাদের মস্তিষ্ক সেই জিনিসটাকে ভয় পেতে শুরু করে এবং তার চলাফেরাও আমাদের কাছে ভয়ঙ্কর বলে মনে হয়। এখানে সাপের ভয়ঙ্কর দিকগুলো সম্পর্কে আমরা বেশি জানি সাপের ভালো দিকগুলোর তুলনায়, সেজন্যই সাপকে আমরা ভয় পাই, এবং এমন ভয় পাই যে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত প্রাণীর থেকেও বেশি ভয়। এবং ঠিক এই ভয়টাকেই কাজে লাগিয়ে এতদিন আমাদের দেশের ওঝা কবিরাজরা গাছরা বা তাবিজের ব্যবসা করেছে। সাপ সম্পর্কে যতটা কুসংস্কার ছড়ানো সম্ভব তার থেকেও বেশি ছড়িয়েছে এরা। দারাস সাপের লেজে বিষ থাকে, সাপের বিষ ওঝারা নামাতে পারে, বিন বাজালে সাপ আসে বা সাপ নাচে, এবং আমাদের ছোটবেলায় বলা হতো রাত্রিবেলায় সাপ শব্দটি উচ্চারণ করা যাবে না, এবং যদি কোনো বিশেষ কারণে সাপ শব্দটি উচ্চারণ করতে হয় তবে সাপ শব্দের পরিবর্তে বলতে হবে লতা। একবার ভাবুন কতটা কুসংস্কার ছড়িয়েছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। এরকম শত শত ভয়ঙ্কর সব তথ্য দিয়ে রাস্তায় এখনো সাপুরেরা গাছটা বিক্রি করে, তাবিজ বিক্রি করে, যা বৈজ্ঞানিকভাবে সম্পূর্ণ ভুল। এবং এই ব্যাপারটি বৈজ্ঞানিকভাবে ভুল প্রমাণিত হওয়ার পর থেকেই আমাদের সমাজ থেকে কিছুটা হলেও কমেছে এই সাপুরুদের দল। এখন আগের মতো হাট বাজারে ঠিক অতটাও দেখা যায় না এইসব মিথ্যাবাদী ভণ্ড কবিরাজদের কিংবা সাপুরেদের, অর্থাৎ কিছুটা হলেও বিদায় নিয়েছে সেই সব সাপুরেরা বা ওঝা কবিরাজরা। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো সেই ওঝা কবিরাজদের মতোই সাপের ভয়ঙ্কর সব তথ্য উপস্থাপন করে সাপ সম্পর্কে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে ব্যবসা করছে আমাদের দেশের মিডিয়াগুলো। রাসেলস ভাইপার সম্পর্কে যতগুলো ইনফরমেশন তারা দিয়েছে তার বেশিরভাগই মানুষকে উত্তেজিত করে ভয় দেখানোর জন্য দিয়েছে। বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কন্টেন্ট বানানোর জন্য তারা কোন স্ট্র্যাটেজি ফলো করে আপনি জানেন? ভিডিওর মধ্যে যদি মানুষের আবেগগুলোকে হিট করা যায় তবে সেই ভিডিও দর্শক দেখবে। রাগ, বিরক্তি, কষ্ট, ভয়, হাসি, কিউরিসিটি বা সারপ্রাইজ, এগুলো হচ্ছে মানুষের বেসিক 6টি ইমোশনস। এগুলোর মধ্যে যদি আপনি কোনো একটিকে পিক করে ভিডিও বানান তবে আপনার ভিডিওর ভিউ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই ভিডিওর একদম প্রথমে যে গল্পটি বলেছিলাম সেই গল্পটি মনে আছে? শাশ্বতর ওই ঘটনার বর্ণনা দিতে গিয়ে আমি রাসেলস ভাইপারের সমস্ত ভয়ঙ্কর তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, অর্থাৎ সচেতনভাবেই আপনাদেরকে ভয় পাইয়ে দেবার চেষ্টা করেছি, মিডিয়া যেটা করে থাকে আর কি। যদিও রাসেলস ভাইপারের এই টপিক পুরনো হয়ে যাওয়ায় অনেকের মধ্যে ভয়ের বদলে ডিসগাস্টিং বা বিরক্তিকর টপিক মনে করে কেটে বেরিয়ে গেছে
অনেক আগেই। যাদের কাছে এই টপিকটি প্রথমে ভয়ঙ্কর এবং পরে কিউরিয়াস লেগেছে তারাই এখন পর্যন্ত এই ভিডিওর সাথে রয়ে গেছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন অথবা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যাই হোক, আমি মূলত বলতে চাচ্ছি মানুষ এই 6টি বেসিক ইমোশন ক্যারি করতেই থাকে সবসময়, আর সেই 6টি ইমোশনসকে বা তার মধ্যে কোনো একটিকে পিক করে কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও বানায়। আমরা আজকে দেখার চেষ্টা করব মিডিয়া যেভাবে সাধারণ মানুষকে ভয়ঙ্কর সব তথ্য দিয়ে ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করে জনগণের মনকে যে বিষিয়ে তুলেছে তার বিষ কোনো অংশেই রাসেলস ভাইপারের থেকে কম না। মিডিয়া বলছে রাসেলস ভাইপার নাকি সরাসরি বাচ্চা দেয়। রাসেলস ভাইপারের সংখ্যা বাড়ার প্রধান একটি কারণ এইসব ডিম না দিয়ে সরাসরি বাচ্চার জন্ম দেয়। আপনি প্রশ্ন করতে পারেন যে তাহলে ভুলটা কোথায়? রাসেলস ভাইপার তো সরাসরি বাচ্চা দেয় এবং একবারে 80টির মতো বাচ্চা দেওয়ার রেকর্ডও নাকি রয়েছে। হ্যাঁ আছে, কিন্তু তার বাইরেও আরো একটি সত্য রয়েছে। মানুষ যখনই শুনলো যে একবারে 80টার মতো বাচ্চা দেয় তখনই ভাবলো অন্য প্রাণীদের কথা যারা সরাসরি বাচ্চা দেয়। ইঁদুরের মতো প্রাণী যেরকম সরাসরি বাচ্চা দিয়ে খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে এবং মানুষের ক্ষতি করে, তেমনি এই সাপও বোধ হয় খুব তাড়াতাড়ি সব জায়গায় ছড়িয়ে পড়বে, খুব তাড়াতাড়ি এর বংশ বিস্তার করবে। অর্থাৎ সরাসরি বাচ্চা প্রসব করার ইনফরমেশনটা মানুষের মধ্যে অনেক আতঙ্ক তৈরি করেছে বা আতঙ্ক তৈরি করবে। কিন্তু বাস্তবতা কি আরেকটু অন্যরকম নয়? সত্যিকারে রাসেলস ভাইপার কিন্তু মানুষের মতো সরাসরি বাচ্চা দেয় না। অন্যান্য সাপের মতো রাসেলস ভাইপারেরও ডিম থাকে এবং সেই ডিমগুলো রাসেলস ভাইপারের পেটের মধ্যেই নিষিক্ত হয়ে বাচ্চা বের হয় এবং সেটা প্রকৃতিতে তারা পরে প্রসব করে, যেটা আপাত দৃষ্টিতে সরাসরি বাচ্চা প্রদান মনে হলেও পুরোপুরি সত্য নয়। এবং ডিম আসা থেকে ডিম ফুটিয়ে বাচ্চা দেবার জন্য এর 6 মাস পর্যন্ত সময় লাগে এবং এই 6 মাসে অনেক ডিম কিন্তু নষ্টও হয়ে যায় এবং বাচ্চা জন্মানোর পর সেই বাচ্চা আবার অন্য প্রাণীর খাবারও হয়ে যায়। অর্থাৎ যেসব প্রাণী রাসেলস ভাইপার খায় সেই সব প্রাণীরা ওইসব বাচ্চাদের বেশিরভাগই খেয়ে নেয়। অর্থাৎ প্রজনন ক্ষমতা অন্যান্য সাপের তুলনায় একটু বেশি হলেও টিকে থাকার হার কিন্তু ততটাও নয় যতটা তারা বলছে। দেখুন এখানে লিখেছে যে এত জেলায় ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপার, এতে মানুষের মধ্যে কি আতঙ্ক ছড়াচ্ছে না? এই থাম্বনেল দেখে মনে হচ্ছে যে রাসেলস ভাইপারের আর খেয়ে দিয়ে কোনো কাজ নেই, এদের একমাত্র কাজ হলো দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে এবং এরা মানুষকে তেড়ে গিয়ে কামড়াবে। অর্থাৎ এরাও মানুষের ভয়কে পুঁজি করে আতঙ্ক ছড়িয়ে নিউজ করছে। সাপের সংখ্যা হয়তো কিছু বেড়েছে কিন্তু ততটাও নয় যতটা তারা বলছে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে একটি জেলায় 2, 4টি 10টি রাসেলস ভাইপার পাওয়া মানেই সেই জেলার পুরোটা জায়গায় রাসেলস ভাইপার ছড়িয়ে পড়েছে, বিষয়টা এরকম নয়। তাছাড়া রাসেলস ভাইপার কিন্তু বাংলাদেশে নতুন কোনো সাপ নয়। মানুষ তখন জানতো চন্দ্রবোরা বা উলুবোরা সাপ নামে। রাসেলস ভাইপার নামটি সাধারণ মানুষের কাছে নতুন একটি শব্দ হওয়ায় একটা শব্দগত বিভ্রান্তি তৈরি হয়েছে। বারবার মিডিয়ার কাছ থেকে রাসেলস ভাইপার শুনতে শুনতে সবার কাছে একটি ভয়ঙ্কর এবং আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই রাসেলস ভাইপার। আর মিডিয়াগুলো এর সাথে বিশেষণ হিসেবে যুক্ত করছে ভয়ঙ্কর সব শব্দ, যেমন কিলিং মেশিন। মানে মানুষের মধ্যে যতটা ভয় ঢোকানো সম্ভব ততটাই ভয় ঢোকাচ্ছে আমাদের মিডিয়াগুলো। অর্থাৎ আমি আবারও বলছি, রাসেলস ভাইপার নিয়ে মিডিয়াগুলোর ছড়ানো এইসব বিষবাষ্প কোনো অংশেই রাসেলস ভাইপারের থেকে কম নয়। এতক্ষণ তো বললাম আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার কথা, আমাদের সমাজের প্রতি যাদের দায়বদ্ধতা সবচেয়ে বেশি, কিন্তু যাদের একদম দায়বদ্ধতা নেই, অর্থাৎ সেই সব কন্টেন্ট ক্রিয়েটর যারা ইন্ডিভিজুয়ালি কন্টেন্ট ক্রিয়েট করে, যারা ইন্ডিভিজুয়ালি ভিডিও বানায়, সেই সমস্ত মানুষ বা সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার মানুষ যারা এই সাপ নিয়ে আরো বেশি আতঙ্ক ছড়িয়েছে, তাদের কি হবে? ইনফ্যাক্ট তারাও কিন্তু ইন্সপিরেশন পেয়েছে এই সব নিউজ মিডিয়ার নিউজ দেখে বা ভয়ঙ্কর সব প্রতিবেদন দেখে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে রাসেলস ভাইপার কি তাহলে ভয়ঙ্কর নয়? রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুর খবর কি তাহলে সত্য নয়? এটা কি একটা গুজব? বা রাসেলস ভাইপার নিয়ে ভয় পাওয়ার কি তাহলে কোনো কারণ নেই? ভয় পাওয়ার কারণ তো নিশ্চয়ই রয়েছে, কিন্তু আতঙ্কিত হবার কারণ নেই। ভয় হচ্ছে মানুষের স্বাভাবিক একটা ইমোশন। মানুষ কোনো কিছু দেখলে ভয় পেতেই পারে, কিন্তু আতঙ্ক একটু অন্য জিনিস। আতঙ্ককে এক প্রকার মানসিক সমস্যা বলা যেতে পারে। ধরুন একজন মানুষ সারাদিন রাসেলস ভাইপার সম্পর্কে বিভিন্ন ভয়ঙ্কর সব তথ্য জানতে জানতে রাতে ঘুমাতে গেল, মাঝরাতে হঠাৎই ভয়ে ঘুম ভেঙে গেল, মনে মনে ভাবলো এই বুঝি তার বিছানার পাশে রাসেলস ভাইপার। সে লাইট জ্বালিয়ে সারা ঘর বিছানা তন্ন তন্ন করে খুঁজছে। এই বিষয়টা হলো আতঙ্ক। আপনাদেরকে একটু বলে রাখি যে এই ঘটনাটা কিন্তু বলার জন্য বলা কোনো ঘটনা নয়। গত 4-5 দিন আগে আমি একটা গ্রামে গিয়েছিলাম এবং সেখানেই একজনের মুখ থেকে শুনেছি এই ঘটনাটি, এবং এর জন্য যে মিডিয়া ভালোভাবেই দায়ী এটা আমি তখনই বুঝতে পেরেছিলাম। এখন ওই লোকের সামনে যদি রাসেলস ভাইপার বা অন্য কোনো সাপ পড়ে, তবে কি সে রাসেলস ভাইপার বা অন্য কোনো সাপটি মারতে উদ্ধত হবে না? বরং সেটাই তো স্বাভাবিক। কিন্তু মিডিয়া যদি ভয়ঙ্কর দিকগুলো ভয়ঙ্করভাবে উপস্থাপন না করে সাপের যে ভালো দিকগুলো রয়েছে, বিশেষ করে নির্বিষ সাপের যে ভালো দিকগুলো রয়েছে, সেই বিষয়গুলো যদি উপস্থাপন করতো বা সেই বিষয়গুলো সম্পর্কেও যদি তারা সমানে নিউজ করতো, তবে কি ঘটনাটা আরেকটু ভিন্ন হতো না? যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কিউরিয়াস অমিতের সাথে থাকুন।